আচ্ছা, পাইথন দিয়ে প্রোগ্রামিংয়ের জগতে সবাইকে স্বাগত। আজকে আমরা এর দুটো খুব গুরুত্বপূর্ণ একেবারে ফাউন্ডেশনটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো কিভাবে পাইথন টেক্সট বোঝে, আর অন্যটা হলো কিভাবে সে সিদ্ধান্ত নেয়। ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে, তাই না? যে কোনো সফটওয়্যারকে কিছু করতে বলার আগে তাকে তো আগে ডেটা বা তথ্য চেনা শেখাতে হয়। যেমন ধরুন যে কোনো লেখা বা টেক্সট, আর একবার যখন সে টেক্সট চিনে যায় তখন আমরা তাকে শেখাই ওই তথ্যের ওপর ভিত্তি করে ঠিক ভুল বা এটা ওটার মধ্যে একটাকে বেছে নিতে। তো চলুন তাহলে একদম প্রথম টপিকে চলে যাই, আর সেটা হলো স্ট্রিং। এখন স্ট্রিং জিনিসটা কি? খুব সহজ করে বললে, পাইথন যখনই কোনো টেক্সট নিয়ে কাজ করে সেটাকে সে স্ট্রিং হিসাবেই দেখে। আসলে স্ট্রিং হচ্ছে পাশাপাশি সাজানো অনেকগুলো ক্যারেক্টার বা অক্ষরের একটা সিকোয়েন্স, অনেকটা অক্ষরের মালার মতো। আর পাইথনে এই মালা বা স্ট্রিং তৈরি করার কিন্তু কয়েকটা আলাদা আলাদা উপায় আছে। এই যে বিভিন্ন রকম কোটেশন দেখতে পাচ্ছেন, এগুলোর প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে। যেমন ধরুন, এমন একটা টেক্সট লিখতে হচ্ছে যার ভেতরে আগে থেকেই একটা অ্যাপোস্ট্রফি আছে। যেমন ধরুন শ্রাদ্ধাস টিউটোরিয়াল। এখন এখানে যদি আমরা সিঙ্গল কোট ব্যবহার করি, পাইথন কিন্তু কনফিউজড হয়ে যাবে। তাই এই ধরনের ক্ষেত্রে ডাবল কোটেশন ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। আমরা যেমন একটার সাথে আরেকটা সংখ্যা যোগ করি, ঠিক সেভাবেই পাইথনে কিন্তু দুটো বা তার বেশি স্ট্রিংকে একসাথে জুড়ে দেওয়া যায়, আর এর জন্য আমরা ওই একই প্লাস চিহ্নটাই ব্যবহার করি। প্রোগ্রামিংয়ের ভাষায় এই জুড়ে দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় কনক্যাটানেশন। আচ্ছা, যদি জানতে ইচ্ছে করে একটা স্ট্রিংয়ে মোট কতগুলো ক্যারেক্টার আছে, তার জন্য একটা ফাংশন আছে লেন। এটা দিয়ে যে কোনো স্ট্রিংয়ের দৈর্ঘ্য মাপা যায়। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ফাংশনটা কিন্তু স্পেসকেও একটা ক্যারেক্টার হিসেবেই গুনে নেয়। এটা অনেকেই ভুলে যায়। তো আমরা স্ট্রিং তৈরি করা আর জোড়া দেওয়া তো শিখলাম, কিন্তু যদি পুরো স্ট্রিংটা না, বরং এর একটা ছোট্ট অংশ আমাদের দরকার হয়, চলুন এবার দেখি কিভাবে একটা স্ট্রিংকে কেটে তার নির্দিষ্ট অংশ বের করে আনা যায়। এটা করার জন্য আগে বুঝতে হবে পাইথন একটা স্ট্রিংকে কিভাবে দেখে। আমাদের কাছে যেটা পাইথন শব্দ, পাইথনের কাছে সেটা হলো 6টা অক্ষরের একটা সারি। আর সে প্রত্যেকটা অক্ষরের জন্য একটা করে পজিশন নাম্বার বা ইন্ডেক্স ঠিক করে রাখে। আর সবচেয়ে জরুরি কথা হলো, পাইথন কিন্তু 1 থেকে নয়, বরং 0 থেকে গোনা শুরু করে। এই ইন্ডেক্স নম্বরগুলো ব্যবহার করেই আমরা একটা স্ট্রিংকে স্লাইস করতে পারি, কেটে একটা অংশ বের করে আনতে পারি। যেমন এই কোডটা দেখুন, এখানে আমরা বলছি পাইথন স্ট্রিংটার ইন্ডেক্স নম্বর 1 থেকে শুরু করো আর ইন্ডেক্স নম্বর 4 পর্যন্ত যাও। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, পাইথন কিন্তু শেষের নম্বরটা 4 নম্বর ইন্ডেক্সকে ধরবে না, তার ঠিক আগেরটা পর্যন্ত নেবে। আর ঠিক এ কারণেই দেখুন আউটপুটটা কি এসছে YTH, কারণ ইন্ডেক্স 1-এ আছে Y, 2-এ আছে T, আর 3-এ আছে H। ইন্ডেক্স 4-এর ও কিন্তু আসেনি। এই ব্যাপারটা স্লাইসিংয়ের সময় মাথায় রাখা খুব দরকার। পাইথনের আরও একটা দারুণ ফিচার আছে, আর সেটা হলো নেগেটিভ ইন্ডেক্সিং। মাঝে মাঝে তো আমাদের স্ট্রিংয়ের শেষ থেকে কোনো অক্ষর দরকার হতে পারে, তাই না? সেক্ষেত্রে আমরা মাইনাস নম্বর ব্যবহার করতে পারি। যেমন -1 মানে হলো স্ট্রিংয়ের একদম শেষের ক্যারেক্টারটা। খুব কাজের একটা জিনিস কিন্তু। ওকে, তাহলে আমরা টেক্সট বা ডেটা নিয়ে কাজ করার বিষয়টা বুঝলাম, কিন্তু একটা প্রোগ্রামকে শুধু ডেটা চেনালেই তো হবে না, তাকে বুদ্ধিমানও বানাতে হবে, তাই না? তাকে সিদ্ধান্ত নিতে শেখাতে হবে। আর এখানেই আসে কন্ডিশনাল স্টেটমেন্টসের ধারণা। বলতে পারেন এটা অনেকটা আমাদের কোডকে একটা মস্তিষ্ক দেওয়ার মতো। এই যে ইফ এলিফ এলস স্ট্রাকচার, এটাকে একটা রাস্তার মোড়ের সাথে তুলনা করা যায়। প্রোগ্রামটা চলতে চলতে এই মোড়ে এসে দাঁড়ায়। প্রথমে সে ইফ কন্ডিশনটা চেক করে। যদি সেটা সত্যি হয় তাহলে ওই রাস্তা ধরে চলে যায় এবং বাকিগুলো আর দেখে না। আর যদি ইফ সত্যি না হয়, তখন সে পরের রাস্তা এলিফ চেক করে। আর যদি কোনোটাই সত্যি না হয়, তাহলে সে একদম ডিফল্ট রাস্তা এলস দিয়ে চলে যায়। একটা খুব সহজ উদাহরণ দিই, ট্রাফিক লাইট। আমরা একটা প্রোগ্রাম লিখতে পারি যেটা লাইটের রং চেক করবে। কোডটা দেখলেই বুঝতে পারবেন, যদি লাইটের রং রেড হয় তাহলে প্রোগ্রামটা প্রিন্ট করবে স্টপ, যদি তা না হয় গ্রিন হয় তাহলে প্রিন্ট করবে গো, আর যদি লাল বা সবুজ কোনোটাই না হয় তাহলে এলস কন্ডিশনে গিয়ে ওয়েট প্রিন্ট করবে। কি সহজ, তাই না? আচ্ছা, এই যে আমরা স্ট্রিং আর কন্ডিশনাল শিখলাম, এগুলোকে একসাথে কাজে লাগিয়ে কি আরও একটু জটিল বাস্তব জীবনে কাজে লাগে এমন কোনো প্রোগ্রাম বানানো যায়? চলুন সেটাই দেখি। ধরুন একটা স্কুলে পরীক্ষার পর ছাত্রছাত্রীদের মার্কস অনুযায়ী গ্রেড ঠিক করতে হবে। যেমন 90 বা তার বেশি পেলে এ, 80 বা তার বেশি পেলে বি, এই রকম। দেখুন কোড লেখার আগেই কিন্তু আমরা পুরো লজিকটা এভাবে সাজিয়ে নিতে পারি।
আর এই লজিকটাকেই আমরা কোডে ঠিক এভাবে লিখতে পারি। প্রোগ্রামটা প্রথমে চেক করবে মার্কস 90-এর বেশি কিনা। যদি হয় তাহলে গ্রেড এ দিয়ে দেবে, আর বাকিগুলো চেকই করবে না। যদি না হয় তখন পরেরটা চেক করবে, মানে মার্কস 80-এর বেশি কিনা। এভাবে চলতে থাকবে যতক্ষণ না কোনো একটা শর্ত মিলে যায়, অথবা কোনো শর্তই না মিললে শেষে গিয়ে ডি গ্রেড দিয়ে দেবে। এখানে সিকোয়েন্সে বা অর্ডারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এখান থেকে আমরা প্রোগ্রামিংয়ের দুটো খুব শক্তিশালী স্তম্ভের সাথে পরিচিত হলাম। চলুন মূল বিষয়গুলো এক ঝলকে আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমত স্ট্রিং, যার মাধ্যমে পাইথন যে কোনো ধরনের টেক্সট স্টোর করে বা সেটা নিয়ে কাজ করে। দ্বিতীয়ত ইন্ডেক্সিং আর স্লাইসিং, যেটা আমাদের স্ট্রিংয়ের যে কোনো অংশকে নিখুঁতভাবে অ্যাক্সেস করার ক্ষমতা দেয়। তৃতীয়ত কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে ইফ, এলিফ, এলস, যা প্রোগ্রামকে সিদ্ধান্ত নিতে আর বিভিন্ন পথে চলতে সাহায্য করে। আর সবশেষে ইন্ডেন্টেশন বা স্পেসিং, যেটা পাইথনে কোডের ব্লক বোঝানোর জন্য ব্যবহার হয়, এবং এটা কিন্তু মোটেও ঐচ্ছিক নয়। এই কনসেপ্টগুলোই হল প্রোগ্রামিংয়ের একেবারে মূল ভিত্তি। এখন যেহেতু টেক্সট নিয়ে কাজ করা এবং তার উপর ভিত্তি করে প্রোগ্রামের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার এই দুটো শক্তিশালী টুলস হাতে চলে এলো, ভাবুন তো প্রথম কোন প্রোগ্রামটা বানানো যেতে পারে?